জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। জানিয়ে দিব ইসরায়েলের অসম্ভব শর্ত প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি যোদ্ধারা। আরো জানিয়ে দিব ৩ শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস। এবং আরো জানিয়ে দিব ফিলিস্তিনির পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি বলছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে সেনা দিবসে দেশবাসীকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব কিয়ামতের আলামত। আল আকসা ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। ইরানে পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করছে। এই ফাঁসকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম গুরুতর ও বিপজ্জনক তথ্য ফাঁস বলে অভিহিত করছে দেশটির এক সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার 17 এপ্রিল ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার এক পর্যায়ে পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন সহায়তায় হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল। বিষয়টি ইসরায়েলি নিরাপত্তা মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছিল এবং বিষয়টি বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনায় আনা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী গত বছরের 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং কয়েকজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এই পরিকল্পনার পক্ষে মত দেন। নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করছে, সম্ভাব্য আক্রমণ দুটির রূপে বাস্তবায়ন পরিকল্পনা ছিল বিশাল বিমান হামলা, বিমান কমান্ডো অভিযান সম্মিলিত রূপ, যেমনটি আগে ইসরায়েলের সিরিয়ার গোপন পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষেত্রে করছিল। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলের মার্কিন অনুমোদনের প্রয়োজনীয় অনুভব করে এবং ওয়াশিংটনের সমর্থন ছাড়া এগোতে রাজি ছিল না। এদিকে ফাঁস হওয়া এই গোপন পরিকল্পনার কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধিতা দাবি করে এই পরিকল্পনার তথ্য ফাঁসের জন্য তিনিই দায়ী। সাবেক প্রতিরক্ষামন্ত্রী এভিগডর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছে, আমি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনটি পড়ছি। আমার মনে হয়েছে আমরা ভাগ্যবান যে সিরিয়া এবং ইরাকে পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না। তার দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর কিছু না করার সমালোচনা থেকে নিজেকে বাঁচাতে পরিকল্পনাটি জনসম্মুখে তুলে ধরছেন। এ ধরনের অভিযোগ তুলছে দেশটির আরো কয়েকজন রাজনীতিবিদ, যারা মনে করেন এই তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং নেতানিয়াহু তার রাজনৈতিক ইমেজ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে তা ঘটিয়েছেন। ইসরায়েলের অসম্ভব শর্ত প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তিকে অসম্ভব শর্তে পূরণ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি জানায়, গাজায় গণহত্যা বন্ধ ও সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ছাড়া কোনো আংশিক চুক্তি মেনে নেওয়া হবে না। শুক্রবার 18 এপ্রিল সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রধান আলোচক খলিল আল হায়া অভিযোগ করছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন কিছু শর্ত দিয়েছে যেগুলো বাস্তবায়ন হলে যুদ্ধ থামবে না, বরং আরো বিস্তৃত হবে। ইসরায়েল সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে 10 জন ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতি দেওয়া হবে। এছাড়া হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তি, গাজায় মানবিক সহায়তা প্রবেশ এবং ভবিষ্যৎ আলোচনার সুযোগ কথা উল্লেখ রয়েছে। তবে এই প্রস্তাবকে সাব অগ্রহণযোগ্য হিসেবে নাকচ করে দিয়েছে হামাস। খলিল আল হাইয়া বলেন, আমরা কোনো এমন চুক্তি মানব না যা গণহত্যার ধারাবাহিকতা রক্ষা করে। অস্ত্র সমর্পণের প্রস্তাব বাস্তবতা বর্ধিত, কারণ প্রতিরোধ এবং সশস্ত্র সংগ্রাম আমাদের দখলদার বিরোধী লড়াইয়ের অংশ। এটা ফিলিস্তিনিদের জন্মগত অধিকার। তিনি আরো বলেন, এই প্রস্তাব আসলে ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি মাধ্যম। তারা মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষ ব্যবহার করে আমাদের উপর চাপ প্রয়োগ করতে চায়। হামাসের দাবি, তারা এমন একটি চুক্তিতেই সায় দেবে যেখানে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করবে এবং নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের নিশ্চয়তা থাকবে।
প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ইসরায়েলি গাজায় প্রায় ৩০% এলাকা দখল করছে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৫০০ ফিলিস্তিনি। অক্টোবরে ২০২৩ সাল থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই নারী ও শিশু। পরিস্থিতি ক্রমাগত অবনতির মাঝে এই প্রতিরোধ প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার সম্ভাবনা তৈরি করছে। ৩ শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস। ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। তারা বরং পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যদি গাজায় যুদ্ধ না করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়, তাহলে গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে তারা। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তার নাম খলিল আল হাইয়া। তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্যে আল হায়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস। কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে, সেই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরো বিলম্বিত করছে ইসরায়েল। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করে যাচ্ছেন বলে উল্লেখ করছে হামাসের এই নেতা। তিনি বলেন, এই চুক্তির ভিত্তি হলো ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া, এমনকি সব জিম্মির জীবনের বিনিময় হলেও তারা তা করতে চায়। ইসরায়েল সরকারের হিসেবে গাজায় এখনো ৫৯ জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছে। তাদের মধ্যে মাত্র ২৪ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। খলিল আল হিয়া বলেন, যুদ্ধবন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজায় পুনর্গঠন, এই ৩ শর্তে বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে বড় পরিসরে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তারা। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গত জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পরে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরায়েল। এই সময়ের মধ্যে ৩৮ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। উপত্যকাটিতে আবারও যুদ্ধবিরতির জন্য মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। তবে সেই আলোচনা এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি দেখা গেছে। এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতিশ্রুতি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেইহট। তিনি বলছে, হামাসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা শান্তির প্রতি আগ্রহী নয় এবং চিরস্থায়ী সহিংসতা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে শর্তগুলো দিচ্ছে তাতে কোনো বদল আসেনি। জিম্মিদের মুক্তি দিন, না হয় নরকের মুখে পড়ুন। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার গাজায় প্রায় ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিন উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ১৮ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল হামলায় গাজায় অন্তত ৫১,০৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬,৫০৫ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। এই অবস্থানকে কেন্দ্র করে মার্কিন সরকার এখন ভিসা আবেদনকারীদের অতীত কার্যকলাপ, বিশেষ করে গাজা ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ঘিরে কঠোর নজরদারি চালাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলার মিশনের পাঠানো একটি তার বার্তায় উল্লেখ করছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তারপর যেসব ব্যক্তি গাজা ভ্রমণ করছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে হবে। বার্তাটি প্রথম হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদি কোনো আবেদনকারীর পোস্ট, মন্তব্য বা কার্যকলাপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা পররাষ্ট্রনীতির জন্য সন্দেহজনক বা ক্ষয়ক্ষতির কিছু পাওয়া যায়, তাহলে তাকে সিকিউরিটি অ্যাডভাইজারি ওপিনিয়ন বা SAO দাখিল করতে হবে। এই SOA হলো এক ধরনের আন্তঃসংক্রান্তগত তদন্ত, যার মাধ্যমে নির্ধারিত হয় সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে প্রত্যেক আবেদনকারীকে নিরাপত্তাজনিত কঠোর পর্যবেক্ষকের মধ্য দিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অভিবাসন ভিসা নীতি কঠোরতার আরোপ করা শুরু হয়। ১৯৫২ সালের অভিবাসন আইন অনুসারে যদি পররাষ্ট্রমন্ত্রী মনে করেন কোন ব্যক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর, তবে তার ভিসা বাতিল বা মার্কিন ভূখণ্ড থেকে বহিষ্কারের অধিকার সংরক্ষিত থাকে। এমনকি মার্কিন স্থায়ী বাসিন্দা হয়ে কেউ ওই আইনের আওতায় ভিসা বাতিলের শিকার হতে পারেন, যেমনটা অতীতে ঘটছে। রয়টার্স বলছে, এই সাম্প্রতিক তার বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষর করছে, যা বিষয়টির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে ইসরায়েল গাজার যুদ্ধকে কেন্দ্র করে তারা
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের মধ্যে অনেককে শিক্ষার্থী ভিসা থাকা সত্ত্বেও ফেরত পাঠিয়েছে, এমনকি কেউ কেউ আটকও হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের সমালোচনা করছে দেশটির নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও আইনজীবীরা। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতার ওপর এটি সরকারি সরাসরি হস্তক্ষেপ। কেউ যদি মানবিক কারণে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন সেটি রাষ্ট্রীয় হুমকি হিসেবে দেখা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সেনা দিবসে যে বার্তা দিল ইরানি প্রেসিডেন্ট। জাতীয় সেনা দিবস উদযাপন করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও প্রস্তুতির পাশাপাশি তাদের প্রতিরক্ষা সক্ষমতা স্বয়ংসম্পূর্ণ অর্জন করার বিষয়ে প্রশংসা করছেন। শুক্রবার পেজেশকিয়ান উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তেহরানে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানের ভাষণে পেজেশকিয়ান ইরান ও সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা অর্জনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ইরানের প্রেসিডেন্ট বলছে একটি শক্তিশালী এবং প্রস্তুত সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমে সমাজের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা সম্ভব। যদি এই অংশীজনের আশীর্বাদপূর্ণ শক্তি সমাজে না থাকতো তাহলে আমাদের সমাজ থেকে নিরাপত্তা অদৃশ্য হয়ে যেত। পেজেশকিয়ান আরো বলে একটি শক্তিশালী এবং প্রস্তুত সেনাবাহিনীর অস্তিত্ব ইরানকে এই অঞ্চলের যোগাযোগ, শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠায় শক্তিশালীভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। পেজেশকিয়ান নিশ্চিত করছে ইরান এই অঞ্চলে একটি অবিসংবাদিত শক্তি হয়ে উঠছে। দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে এর জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি দেশদ্বয় ও ধ্বংস করার শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখা ইরানি সশস্ত্র বাহিনীর প্রশংসা করছে। তবে বক্তব্যে পেজেশকিয়ান উল্লেখ করছে সেনাবাহিনীর প্রয়োজনীয় সমস্ত সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আজ আমরা গর্বিত যে আমাদের শক্তিশালী সেনাবাহিনী আকাশে, স্থলে এবং সমুদ্রে দেশের জন্য প্রয়োজনীয় সব সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে পারদর্শী। সেই সাথে সমস্ত নির্ভুল সরঞ্জাম তৈরিতে দাপটের সাথে অগ্রগতি অর্জন করছেন। পেজেশকিয়ান বলেন, ইরানি সেনাবাহিনী দেশের শিল্প, বাণিজ্য ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রযুক্তি সরবরাহ করছে। সেনাবাহিনী সরকার এবং আমাদের প্রিয় জনগণের জন্য এক অতুলনীয় মিত্র ও সাহায্যকারী। সেনাবাহিনী সর্বদা সকল সংকটের ঘটনাস্থলে ছিল। সূত্র প্রেস টিভি। আল আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে, এটা কিসের ইঙ্গিত? 1000-এর বেশি ইহুদি পণ্যর থেকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সময় একটি দলে 180 জন ইহুদি পবিত্র স্থানটিকে ঢুকতে পারবেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশের একটি সংখ্যা দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায়। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের একসঙ্গে 30 জনের বেশি ইসরায়েলি ইহুদিকে ঢুকে না দেওয়ার পুরনো নীতি থেকে সরে এসেছে। 1967 সালে ইসরায়েল এই স্থান দখল করে নেয়। এটি আন্তর্জাতিকভাবে দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি। আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছে ইসলামিক ওয়াকফ সংস্থাটি জানায়, গত বুধবার 1200 ইসরায়েলি ইহুদি মসজিদের চত্বরে প্রবেশ করেন। গত সপ্তাহে সাপ্তাহিক ছুটি থেকেই ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পাস ওভার ছুটি শুরু হয়। পাস ওভার ছুটি শুরুর পর 4000-এর বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করছে। ইসরায়েলি পুলিশ বলছে কর্মকর্তারা পরিদর্শনের নিয়ম এবং একসঙ্গে সর্বোচ্চ একজন দর্শনার্থী প্রবেশ করতে পারে, যে বিধি মেনে টেম্পল মাউন্টের প্রবেশে সহায়তা করছে। এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে সামগ্রিক দর্শনার্থীর সংখ্যা ও জনজরিপের নিরাপত্তা করার সক্ষমতার ভিত্তিতে। কয়েক হাজার ইহুদি পণ্য থেকে জেরুজালেমে ওয়াল সিটির লায়ন্স গেটের নিচে উল্লাস করতে দেখা গেছে। এ সময় মুসলিমদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।